বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো যে মহামারীর কারণে বাংলাদেশে নয়, সারা বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে লেখাপড়ার যে কী সমস্যা, সেটা ছাত্র শিক্ষকই বুঝতে পারছে। তো এই সমস্যাকে কিছুটা হলেও কাটিয়ে ওঠার জন্য বা সমাধান দেওয়ার জন্য হোগলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হেড স্যার অনলাইনের একটি সুব্যবস্থা করেছে। আমরা আশা করি এই অনলাইন ক্লাসগুলা তোমরা মনোযোগ সহকারে শুনবা। আজকের ক্লাসটি হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা নবম ও দশম শ্রেণীর। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক, শরীরচর্চা, হোগলা উচ্চ বিদ্যালয়, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে একটা কথা আছে যে মাদককে না বলুন, খেলাধুলাকে ভালোবাসুন। তো সাধারণ শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শারীরিক শিক্ষা ছাড়া সাধারণ শিক্ষা কিন্তু চলা যায় না। তাই শারীরিক শিক্ষা ক্লাসকে আমরাও মনোযোগ দিয়ে দেখব, শুনব। আমরা জানি খেলাধুলার মধ্যে কিছুটা ভাগাভাগি আছে, যার ক্লাসিফিকেশান আছে। কিছু কিছু খেলা আছে একা একা খেলা যায়, আবার কিছু কিছু খেলা আছে যে দ্বৈত খেলা যায়, মানে দুইজনে খেলা যায়। আবার কিছু কিছু খেলা আছে দলীয় খেলতে হয়, মানে একটা দল থাকে। তো ঠিক এরকমই এই দলীয় খেলাগুলোর মধ্যে যেমন মনে করো ফুটবল আছে, হ্যান্ডবল আছে, ভলিবল আছে, বাস্কেটবল আছে ইত্যাদি। এই খেলাগুলোর মধ্যে থেকে আমি একটি খেলা আজকে বেছে নিয়েছি। সেই খেলাটি হচ্ছে ভলিবল। আমাদের আজকের পাঠ হচ্ছে ভলিবল। এই যে ভলিবল, এই ভলিবল খেলাটা কি? ভলিবল একটি দলগত খেলা। তোমরা জানো যে একজনে খেলা হয় না, দুজনে খেলা হয় না, হয় বিশ্বে কোনো কোনো সময় দেখতে পাওয়া যায়, টিভিতে আমরা দেখেছি যে দুজনে খেলা হয়। কিন্তু সাধারণত একজন দুজনে খেলা হয় না, দলীয় খেলা। এ খেলার কোথায় খেলা হয়? এটা খোলা মাঠও খেলা হয়, জিমনেসিয়ামেও খেলা যায়। সাধারণত জিমনেসিয়ামে খেলা যায়। এ খেলার উৎপত্তি কোথায়? এ খেলার উৎপত্তি হয়েছে 1865 সালে। খেলার উৎপত্তি হয়েছে 1865 সালে। এটা কোথায়? এটি খেলা কে? উইলিয়াম জি মর্গান এই খেলা আবিষ্কার করেন। উইলিয়াম জি মর্গান এই খেলা আবিষ্কার করেন। তিনি এক কলেজের শিক্ষকতা করতেন। সেই কলেজে একটা ভলি নামে একটা খেলা ছিল, মানে নিক্ষেপ করা। তো এই ভলি থেকে এই ভলিবলের উৎপত্তি হয়েছে। তো এই খেলাটা 1947 সালে 20 এপ্রিল ফ্রান্সের পল লিবার্ড এর প্রচেষ্টায় আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন গঠিত হয়। তাহলে আন্তর্জাতিক ফেডারেশন গঠিত হয় 1947 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ ভলিবল ফেডারেশন গঠিত হয়। এটাই হচ্ছে ভলিবলের সংক্ষিপ্ত একটা ইতিহাস। আমরা জানি যে ভলিবল খেলতে গেলে কিসের দরকার। ভলিবল খেলতে হলে কিছু কিছু উপকরণ আছে আমাদের, সেই উপকরণগুলো দেখানো উচিত ছিল, কিন্তু এখন আমার কাছে নাই। ভলিবলে প্রথমত যাই আমরা কোর্ট, ভলিবল কোর্ট। এখানে একটি কথা লেখা আছে ভলিবল কোর্ট। এই ভলিবল কোর্টটা কি এটা আমরা দেখব। এ কোর্টের দৈর্ঘ্য কত, এ কোর্টের প্রস্থ কত, এ কোর্টের উচ্চতা কত, সেটা দেখব। তো এই ভলিবল কোর্ট, এই ভলিবল কোর্টের সর্বমোট দৈর্ঘ্যটা হচ্ছে 9 মিটার। ভলিবল কোর্টের সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। এই কোর্টটিকে
দুই ভাগে ভাগ করা আছে। দুটি কোটে মানে দুইটি অংশ আছে। দেখা যাচ্ছে একটি 9 মিটার আর একটি 9 মিটার, টোটাল 18 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য। এই ভলিবল কোর্টের প্রস্থ আছে। এই ভলিবল কোর্টের প্রস্থ দেখা যাচ্ছে এই প্রস্থটা হচ্ছে 9 মিটার। তাহলে আমরা দেখলাম ভলিবল কোর্টের দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 9 মিটার। এবার দেখি আমরা এই 9 মিটারকে ভাগ করা আছে। 9 মিটারকে ভাগ করা আছে বাউন্ডারি, এর পাশে চারিদিকে যে একটা লাইন দেওয়া আছে, চারিদিকে একটা দাগ দেওয়া আছে, এটাকে আমরা সাধারণত বাউন্ডারি বলা হয়। এই বাউন্ডারিটা কি? এই যে বাউন্ডারি, এই যে দাগ দেওয়া আছে, এটা এর বাইরে যেটা সেটা হচ্ছে বাউন্ডারি। এই দাগগুলো সাধারণত 5 সেন্টিমিটার, দাগগুলো সাধারণত 5 সেন্টিমিটার। আর বাউন্ডারিটা হচ্ছে এই খেলায় আর যে পার্শ্বরেখা আছে সে পার্শ্বরেখা থেকে কমপক্ষে 2 মিটার দূরে একটা দাগ দিতে হবে বা একটা চিহ্ন দিতে হবে। এর মধ্যে কোনো দর্শক যেন প্রবেশ করতে না পারে, এটার নাম হচ্ছে এই বাউন্ডারি। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে এই যে আমরা দেখলাম দৈর্ঘ্য আর প্রস্থ। এবার দেখো এই কোটটাকে দুই ভাগে ভাগ করা আছে, এর মধ্যখানে একটি মধ্য দাগ দেওয়া আছে, এটার নাম হচ্ছে মধ্যরেখা। দাগের নাম হচ্ছে মধ্যরেখা। এটা হচ্ছে কি সেন্টার লাইন, মানে দুই কোটকে ভাগ করে দিয়ে ভাগ করা আছে, এটার নাম হচ্ছে সেন্টার লাইন। আমরা দেখব যে সেন্টার লাইনের এক পার্শ্বে 9 মিটার আর এক পার্শ্বে 9 মিটার, দুই দিকে এটাকে ভাগ করে দেখানো আছে। এবার আমরা যাই যে অ্যাটাক এরিয়া। এই অ্যাটাক এরিয়া একে আবার ভাগ করা আছে যে পিছনের জোন, আবার কি সামনের জোন, পশ্চাৎ অথবা সম্মুখ জোন। পিছনের জোনে মাঠের পিছনের জোনের কত হচ্ছে? মাঠের পিছনের জোনের এটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার এবং কি সামনের জোনটা হচ্ছে 3 মিটার। এবার দেখা যাচ্ছে যে এটা পিছনে সব শেষে যে রেখাটি দেওয়া আছে এটা কি বলা হচ্ছে কি সমাপ্তি রেখা। সব শেষে যেটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে সমাপ্তি রেখা। আবার কোনো সময় দেখা যাচ্ছে যে এই যে 6 মিটার আর 3 মিটার, যে 3 মিটার আছে, 3 মিটার এই ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে, এটার নাম হচ্ছে কি আক্রমণ রেখা। এই রেখাটার নাম হচ্ছে আক্রমণ রেখা। আমাদেরকে মনে রাখতে হবে এই রেখা থেকে কি হয়, এই রেখা থেকে আমরা কি তাহলে দেখা যাচ্ছে যে এটাকে আবার কোনো সময় আমরা অ্যাটাক এরিয়া হিসেবে ব্যবহার করতে পারি। যেমন দেখো যে একজন খেলোয়াড় যদি কি হাত উত্তোলন করে অ্যাটাক করে, তাহলে অ্যাটাক মানে বাধা দেয়, তাহলে এখান থেকে সে বাধা দিতে পারবে না, এখানে যে দাঁড়িয়ে আছে সেই বাধা দেবে। এটার নাম হচ্ছে কি অ্যাটাক এরিয়া। এবার যাই আমরা সার্ভিস এরিয়া। কোর্টের শেষ প্রান্তে সার্ভিস জোন আছে। এই সার্ভিস জোনে সার্ভিস এরিয়া আছে। সেইখান থেকে আমরা এই যে দেখা যাচ্ছে এখান থেকে এখানে 9 মিটার, এর পিছন থেকে যে কোনো স্থান থেকে সার্ভিস করিতে পারবো। 5 সেন্টিমিটার দূর থেকে এই কোর্টের যে অংশটুকু আছে সেখান থেকে এই সার্ভিস এরিয়া। আবার দেখা যাচ্ছে যে এর সার্ভিস এরিয়ার পরে তাপমাত্রা আছে। ভলিবল খেলবো কত ডিগ্রি তাপমাত্রায়? ভলিবল সাধারণত 10 সেন্টিমিটার, কমপক্ষে 10 সেন্টিমিটার তাপমাত্রা, 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে ভলিবল খেলা যায় না সাধারণত। এবার দেখা যাক এই ভলিবল খেলাতে এই যে এখানে একটা চিহ্ন আছে, এখানে একটা চিহ্ন আছে, এখানে একটা কি মনে করো, আমি সাধারণ ভাষায় বলি, একটি খুঁটি পোঁতা থাকে, এখানে একটি খুঁটি পোঁতা থাকে। এই খুঁটির সাথে একটি নেট থাকে, নেট না হলে কিন্তু হইবে না। এই নেটে কিন্তু দুইটা কোর্টকে ভাগ করে দেয়। এই নেটটি কিসের তৈরি হবে? নেটটির দৈর্ঘ্য কত, নেটটির প্রস্থ কত? আমরা সাধারণত জানি এই নেটের দৈর্ঘ্যটা হচ্ছে 9.5 মিটার। নেটের দৈর্ঘ্যটা হচ্ছে 9.5 মিটার। মানে তাহলে দেখা যাচ্ছে কি যে এই তো দেখা যাচ্ছে এখান থেকে এখানে তো 9 মিটার, তাহলে 5 মিটার কোথায়? এই জন্য যে কোর্টের বাইরে আমাদেরকে খুঁটি পড়তে হবে, কোর্টের বাইরে আমাদেরকে খুঁটি পড়তে হবে, তাহলে 9 মিটার। এবার দেখা যাচ্ছে প্রস্থ, যে নেটটা আছে যে কতখানি ঝুলে থাকে, এর প্রস্থটা হচ্ছে 1 মিটার। ভলিবল নেটের প্রস্থ 1 মিটার, এটা মনে রাখতে হবে। এবার দেখা যাচ্ছে নেটের প্রতিটি খোপ হয়ে ঘর আছে। এই ঘরগুলা দেখা যাচ্ছে কত কি থাকে, এই ঘরগুলা সমানভাবে বর্গাকার হয়ে থাকে 10 সেন্টিমিটার।
বর্গাকারে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। নেটের উপরি প্রান্তে দেখা যায় যে মনে করো একটা দাগ দিলাম আমি, এটা নেট। এই নেটের যে উপরি প্রান্তে এখানে 5 সেন্টিমিটার, উপরি প্রান্তে 5 সেন্টিমিটার নেটটাকে সাদা কাপড় দিয়ে বাঁধানো থাকে, সাদা কাপড় দিয়ে বাঁধানো থাকে। এটা হচ্ছে কি, এটা নেট। তাহলে আমাদেরকে বুঝতে হবে নেট সম্পর্কে কি কি। এখন দেখা যাচ্ছে এই নেট এখান থেকে এখানে যে নেটটা আছে, এই নেটের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটি সুন্দর একটি ফিতা দেওয়া থাকে, সেটা শক্তিশালী শক্ত ফিতা, অথবা সাধারণ ভাষা আমরা বলি যে দড়ি দেওয়া থাকে। এই দড়িটা কি এক প্রান্ত এক খুঁটিতে, আরেক প্রান্ত আরেক খুঁটিতে বেঁধে এটা টানা করতে হবে। এটা হচ্ছে কি এই নেট। আমরা নেটের সাথে এভাবে পরিচিত হচ্ছে। দুই দিকে যদি আমরা দুই খুঁটিতে শক্তভাবে বেঁধে দিই তাহলে সেটা কি হবে, টানা হবে এবং শক্তিশালী হবে। এটা হচ্ছে নেটের উচ্চতা। এবার দেখা যাচ্ছে সাইড মার্কার, সাইড। এটা আমি আগে বলে দিয়েছি যে সাইডের কি অবস্থা, সাইডে কি থাকবে, কোথায় কয় মিটার এটা থাকবে, সেটা আগে আমি কিছুটা হলো বলে দিয়েছি। তারপর বলি 5 সেন্টিমিটার চওড়া একটি, যেমন দেখা যাচ্ছে ওই যে নেটটা বলেছিলাম, নেটের দৈর্ঘ্যটা হচ্ছে, প্রস্থটা হচ্ছে, দৈর্ঘ্যটা হচ্ছে কি 5.9 মিটার। এখানে যে 9 মিটার থাকবে কোটের মধ্যে, আর 2.5 মিটার হবে কোটের বাইরে। এই 2.5 মিটারের এখানে দুই দিকে 2.5 মিটারের দুইটি ফিতা অবস্থান করবে। সেটা দেখা যাচ্ছে এটা আমাদের সাধারণত খেলার উপর নির্ভর করে, যেটাকে আমরা ফাইবার বলি। এদিকে দুই দিকে দুটা অ্যান্টেনা হিসাবে এটাকে ব্যবহার করা হয়। এটা হয়তো অ্যান্টেনা দুটা কি সাদা ফিতার হইতে পারে, অথবা কোনো একটা ফাইবার হইতে পারে। এইটা হচ্ছে কি সাইড মার্কার, এটা আমরা দেখতে পাবো। এটাকে আবার অ্যান্টেনা হিসাবে ব্যবহার করা যায়। এটি ছিল নেট এবং কি কোটের কাহিনী। এবার আমরা দেখব যে বল, কোট গেল, নেট গেল, এবার যাব বল। ভলিবল ফুটবলের মতোই দেখতে হলো, কিন্তু কি ফুটবল শক্ত এবং ভলিবল নরম। ফুটবলের ওজন একরকম, ভলিবলের ওজন আর একরকম। ফুটবলটা পরে দেখব আমরা। তো ভলিবলের এই ওজন কিভাবে আমরা নির্ণয় করতে পারি? ভলিবলটা কেমন? ভলিবল গোলাকার, নরম হয়, চামড়া দিয়ে তৈরি হয়। ভলিবল নরম, গোলাকার, চামড়া দিয়ে তৈরি। তো ভিতরে নরম ব্লাডার থাকবে, ভলিবলের ভিতরে নরম ব্লাডার থাকবে। বর্গের পরিধি, একটা বলের বর্গের পরিধি 67 সেন্টিমিটার হবে। এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বলের। এখন দেখা যাচ্ছে বলের ওজন এক সময় মানে কোনো সময় আলাদা হইতে পারে। এখন দেখা গেল খেলা আরম্ভ হয়েছে, কোনো জায়গায় দেখা গেল ডোবায় গিয়ে বলটি পড়ে গেল, পানিতে ভিজে গেল, বলের ওজন বেড়ে গেল। ঠিক এটাই তো, ঠিক এরকমই। এবার যে আমরা দল, ওই যে বলেছি যে দুটি দল থাকবে, একটি দলে খেলা যায় না। দুটি দলে কয়জন করে খেলোয়াড় থাকবে? দুটি দলে 12 জন করে খেলোয়াড় থাকবে। দুইটি দলে 12 জন করে খেলোয়াড় দিয়ে দল গঠিত হবে। তাহলে একটি দলে 12 জন, আরেকটি দলে 12 জন। তাহলে কি 12 জন খেলোয়াড়ই খেলবে? না, 12 জন খেলোয়াড় খেলবে না, 6 জন খেলোয়াড় খেলবে, আর 6 জন অতিরিক্ত থাকবে। এরা কি পর্যায়ক্রমে বদল হতে পারে। তাহলে দেখা যাচ্ছে খেলোয়াড়দের মধ্যে থেকে কি হবে, খেলোয়াড়দের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন হবে, যে দলের নেতৃত্ব দিবে, তাকে আমরা সাধারণত ক্যাপ্টেন বলে থাকি। খেলোয়াড়দের একই রঙের পোশাক হবে, খেলোয়াড়দের একই রঙের পোশাক হবে। তো পোশাক এটা আমরা বুঝতে পারছি, জার্সির সামনে ও পিছনে জার্সি থেকে ভিন্ন রঙের একই নম্বর হবে, ভিন্ন রঙের একই নম্বর হবে। সাপোজ দেখা যাচ্ছে জার্সিতে 1 থেকে 12 জন খেলোয়াড়, যেমন ঠিক এরকমই 12টা নাম্বার থাকবে, 1, 2 এভাবে 12টি নাম্বার থাকবে। এবার দেখা যাচ্ছে যে কোর্টে খেলোয়াড়দের অবস্থান, কোর্টে খেলোয়াড়দের
সাজ সরঞ্জাম অবস্থান। সাজ সরঞ্জাম আমরা জানি, আগে বলে দিচ্ছি আমি, যে জার্সি থাকবে। জার্সি বলতে কি বুঝি আমরা, জার্সি কোনটাকে বলবো? এখন দেখা যাচ্ছে জার্সি শার্টস এবং হিল ছাড়া হালকা নমনীয় জুতা। তাহলে একটা বোঝা যাচ্ছে জার্সি। শার্ট থাকবে, সাপোজ সাধারণ ভাষায় আমরা বলি গেঞ্জি থাকবে, জুতা থাকবে, জুতা নরম থাকবে, জুতায় কোনো হিল থাকবে না। এটি হচ্ছে কি একজন খেলোয়াড়ের পোশাক। আর কি খেলোয়াড়দের পোশাকগুলা, জার্সিগুলা সকলেরই একই রঙের হতে হবে। এটা হচ্ছে খেলোয়াড়দের। এবার কোর্টে খেলোয়াড়দের অবস্থান। তাহলে দেখা যাচ্ছে যে কোর্টে খেলোয়াড়, একটি কোর্টে কয়জন খেলোয়াড় থাকবে? একটি কোর্টে দুই কোর্টে 12 জন। তাহলে এক কোর্টে হবে 6 জন, আর এক কোর্টে হবে 6 জন। এরা কোথায় কিভাবে অবস্থান করবে? এদের সাধারণত দেখা যায় যে আমাদের লেখা আছে সামনের জন, পিছনের জন। তো সামনের জনে দাঁড়াবে 3 জন, পিছনের জনে দাঁড়াবে 3 জন। মোট 6 জন খেলোয়াড়, 6 12 জন খেলোয়াড় মাঠে অবস্থান করিবে। তারপরে দেখা যাচ্ছে যে এই খেলাগুলা সাধারণত আন্তর্জাতিক মাপে রোটেশন খেলা হয়। রোটেশন খেলা এখন দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 এইভাবে হচ্ছে রোটেশন খেলার কিছু কিছু নিয়ম। এবার দেখা যাচ্ছে যে খেলার প্রস্তুতি ও টস। কীভাবে আমরা খেলা আরম্ভ করব, খেলা টস করব। কোর্টে খেলোয়াড় প্রবেশের পূর্বে রেফারি 2 অধিনায়কের উপস্থিতিতে টস করবে। 2 দলের 2 জন খেলোয়াড়কে রেফারি ডেকে নেবে, ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আমরা খেলাধুলায় দেখেছি যে সাইড নিব না বল নিব। 2 খেলোয়াড়কে ডেকে সে টস করবে। এই টসের মাধ্যমে তাদের নির্ণয় করা হবে যে কে কোথায় কী নিবে, কোন দিকে সে অবস্থান করিবে। এবার দেখা যাচ্ছে যে রোটেশন কি? 6 জন খেলোয়াড় একই জায়গায় অবস্থান করতে পারবে না। 6 জন খেলোয়াড় 6 জায়গায় অবস্থান করবে। রোটেশন ঘড়ির কাঁটার যেভাবে ঘুরে ঠিক সেভাবে রোটেশনের চাকাটা ওইভাবে ঘুরবে। ঘড়ির কাঁটা আগে দেখতাম যে ঘড়ির কাঁটা উল্টো দিয়ে ঘুরছে, কিন্তু এখন সেটা কি আর নয়। ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে রোটেশন ঠিক সেভাবে ঘুরে। বিপক্ষ দলের সার্ভিস নষ্ট হওয়ার পর, মানে রোটেশন কীভাবে হবে? সাপোজ দেখা যাচ্ছে এখানে 1 নাম্বার আছে, এখানে 1 নাম্বার আছে, সার্ভিস করেছে, সার্ভিসটা নষ্ট হয়ে গেছে। তখন কি এই 1 নাম্বার না হয়ে 1 নাম্বার চলে আসবে এইখানে যে ছিল সে গিয়ে ওখানে গিয়ে রোটেশন করবে। এটার নাম হচ্ছে কি রোটেশন। এবার দেখা যাচ্ছে টাইম আউট। ভলিবল খেলার টাইম আউট পাওয়া যায়, মানে কি খেলা চলাকালীন সময়ে টাইম আউট নিব, একটু কি আরাম উপভোগ করব সংক্ষিপ্ত সময়ের জন্য। টাইম আউট। বল যখন খেলার মাঠের বাইরে যাবে তখন কি ক্যাপ্টেন টাইম আউট নেবে। বল রানিং অবস্থায় থাকায় টাইম আউট নেওয়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে একটি দল কয়বার টাইম আউট নেবে? একটি দল সর্বাধিক 2বার টাইম আউট নিতে পারবে। তারপরে দেখা যাচ্ছে খেলোয়াড় বদল। 6 জন খেলোয়াড় কোর্টে খেলবে এবং কি অতিরিক্ত 6 জন খেলোয়াড় মাঠের পাশে অবস্থান করবে। তা নির্দিষ্ট জায়গায় তারা অবস্থান করবে, সেই জায়গা থেকে কি তারা বদল হতে পারে। তো এই অতিরিক্ত খেলোয়াড় কোর্ট কিংবা ক্যাপ্টেনের অনুরোধে কোর্টের খেলোয়াড়দের সাথে বদল করা যাবে। যা হোক, ক্যাপ্টেন যখন কমান্ড করবে তখন সেই খেলোয়াড় সেই বদল হবে। এবার খেলা পরিচালনার জন্য একজন আম্পায়ার, খেলা পরিচালনার জন্য একজন রেফারি। এখন দেখা যাচ্ছে রেফারি কোনো সময় একজন আম্পায়ার, একজন দেখা যাচ্ছে স্কোরার, 2 জন সাইড লাইন। তাহলে আমরা দেখছি যে একজন রেফারি থাকবে, একজন আম্পায়ার থাকবে, একজন স্কোরার থাকবে, মানে পয়েন্ট লিখবে। তারপরে দেখা যাচ্ছে 2 জনের 2 দিকে 2টা সাইড লাইনে, মানে আমরা সাধারণ ভাষায় বলি যাকে জাজমেন্ট, এটা থাকবে। তারপরে দেখা যাচ্ছে কোর্টে খেলা শুরু হওয়ার সময় থেকে সমাপ্তি পর্যন্ত রেফারির সিদ্ধান্তই
চূড়ান্ত বলে গণ্য হবে। এখন দেখা যাচ্ছে যে সাধারণ খেলা গোলমাল হতে পারে, সেটা কি এদিক থেকে সেদিক এরকম কথা হইতে পারে, কিন্তু সে কথা রেফারি কোনো দিকে কর্ণপাত না করে তার সিদ্ধান্তটি চূড়ান্ত সিদ্ধান্ত বলিয়া গণ্য হবে। এখন কোর্টে বল, যদি কোর্ট বদল কখন হয়? এখন দেখা যাচ্ছে যে যদি চূড়ান্ত সেট না হয় তাহলে প্রতি সেট শেষে হওয়ার পর উভয় দল কোর্ট বদল করবে। মনে করা যাচ্ছে যে কোর্ট বদল করবো কীভাবে? তো আমরা সেটের খেলা 3 সেটে হোক 5 সেটে হোক খেলবো। এক সেট সমান কত পয়েন্টে আমরা যাব, এমন হইতে পারে 25 পয়েন্টে যেতে পারি। 25 পয়েন্ট যার আগে হবে সে এই কোর্ট থেকে ওই কোর্টে সে পরিবর্তন হবে। এভাবে এটাকে কোর্ট বদল বলা যায়। আবার দেখা যাচ্ছে যে কোর্ট বদল তাহলে দেখালো যে 3 সেটের খেলার মধ্যে একটা সেট এক দল, আর একটা সেট আরেক দল, তাহলে 3 নম্বর সেটটি কিভাবে কোর্ট বদল হবে? সাপোজ দেখা যাচ্ছে যে 3 নম্বর সেটটি যদি 15 পয়েন্টে হয় তাহলে 8 পয়েন্টে যেয়ে আমরা এই কোর্টটি বদল করবে ইনশাআল্লাহ। এবার দেখা যাচ্ছে খেলার ফলাফল কি? যে দল সার্ভিস করবে সেই দল যদি বলটির র্যালির সমাপ্তি জিততে পারে তবে 1টি পয়েন্ট সংগৃহীত। এটা সাধারণভাবে বলা যায় যে বল সার্ভিস করবে, সার্ভিসের পর বিপক্ষ দলের কোর্টে যদি অবস্থান করে, কোর্টে পড়ে, তাহলে সে 1 পয়েন্ট পাবে। এটা বুঝে নিতে হবে যে 2 দলেরই মধ্যে এরকম একটা খেলা চলে। তাহলে দেখা যাচ্ছে যে এই তো 5 সেটের খেলা হতে পারে, 3 সেটের খেলা হতে পারে। এখন কিভাবে আমরা এটাকে সম্পন্ন করব? তারপরে কোথা থেকে সার্ভিস করব এটাও বলে দেওয়া হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে বল খেলা, তারপরে দেখা যাচ্ছে যে বল খেলাটা এটাও বলে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে ব্লক কিভাবে করব? বিপক্ষের ম্যাচ করা বল, চাপ মারার বল কোর্টের সামনে সার্ভিস 1 বা একাধিক খেলোয়াড় প্রতিহত করার জন্য লাফিয়ে উঠে হাত দিয়ে ব্লক করতে পারে। দেখা যাচ্ছে যে সামনের খেলোয়াড় 3 জন আছে, সেই কি 3 জনই হাত উত্তোলন করতে পারে। এটা হচ্ছে কি ব্লক। এতে পক্ষের হোক আর বিপক্ষের হোক, এটা হচ্ছে কি এই ব্লকের এটা নিয়ম। এবার নেটের বল, কেবলমাত্র সার্ভিস ছাড়া অন্য সব বল, এখন কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা নিয়ম পরিবর্তন হয়ে সার্ভিসের বল কিন্তু নেট গড়ে গেলেও সেটা পয়েন্টে পরিণত হয়। এটা হচ্ছে নেটের বল। আমরা জানি যতগুলো হয়তো বইয়ে লেখা আছে এতগুলো না জানায়, বল যদি নেট হয় তাহলে কোনো সমস্যা নাই। বল নেট হয়ে গড়ে যদি বিপক্ষ কোর্টে অবস্থান করে তাতে 1টি পয়েন্ট সে সংগ্রহ করতে পারে। এটি ছিল এটা। এবার দেখা যাচ্ছে সেন্টার লাইন পার হওয়ার বিষয় কিছু নিয়ম আছে, হয়তো বা বাইলজ হিসাবে ব্যবহার করা হয়। খেলা চলাকালীন কোনো খেলোয়াড় শরীরের কোনো অংশ বা পা সেন্টার লাইন পার হয়ে বিপক্ষ কোর্ট স্পর্শ করতে পারবে না বা কাউকে বাধা সৃষ্টি করতে পারবে না। এটা সহজ কথা, এটা বোঝা যাচ্ছে যে কোর্ট আছে, সেন্টার লাইন আছে, মধ্যরেখা আছে, এই মধ্যরেখা কেউ কোনো দলই অতিক্রম করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে এই ভলিবল খেলার কিছুটা নিয়মকানুন হলো আমাদের হয়তো জানা ছিল না, কিন্তু এখন জানা হলো। এর পরবর্তীতে আমরা ভলিবল সম্পর্কে কিছুটা হলো অভিজ্ঞতা হলো। তো পরিশেষে কি এই ভলিবল খেলাটা যেন আমরা পরিচালনা করতে পারি, ভলিবল খেলাটা যেন বাংলাদেশে বা প্রত্যেকটা আনাচে অবস্থান করে বা খেলার হিসাবে আমরা অংশগ্রহণ করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই করোনার মাধ্যমে, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।